আপনার শৈশব থেকে শুরুতে একটু প্রশ্ন করতে চাই। কেন করতে চাই? একজন মানুষ যখন উদ্যোক্তা হয়ে ওঠে, সে কিভাবে আসলে বড় হলো, তার চিন্তার জগৎটা কিভাবে তৈরি হলো, যে কারণে সে অন্যদের মতো চিন্তা না করে একটু হলো ডিফারেন্ট চিন্তা করেছে। কারণ আপনি যখন একাধিক ইন্টারভিউতে আমি শুনেছি, আপনি আউট অফ দ্য বক্স শব্দটা ইউজ করেছেন, যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এর একটা প্রবণতা আপনার মধ্যে ছিল। সো আমি এই জন্য আপনার শৈশবের স্মৃতি থেকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে শৈশবের এমন কি সেটিং আপনি ছিলেন যেটার কারণে মনে হয় যেন যে আজকের ফাহিম মাস্টার তৈরির ভূমিকা ওখানে তৈরি হয়েছিল। ধন্যবাদ সোহাগ। একটু ডিফিকাল্ট কোশ্চেন, অনেক ইতিহাস হাতটাতে হবে। আমি আসলে ঢাকাতেই বড় হওয়া, মানে নর্মালি একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে বা মেয়ে যেভাবে যেই এনভায়রনমেন্টে বড় হয়, আমি ওভাবেই বড় হয়েছি। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, মাও চাকরিজীবী ছিলেন। তো ওই রেসপেক্টে সাধারণ মিডল ক্লাসের যেই চ্যালেঞ্জগুলো থাকে বা একটা এনভায়রনমেন্ট থাকে, যেমন সবাই চায় প্যারেন্টসরা ছেলে বা মেয়ে পড়াশোনা করুক, ভালো রেজাল্ট, ভালো চাকরি করে বা বিদেশে যাবে, ওরকম আমিও ওই ওই এক্সপেকটেশনের মধ্যেই বড় হয়েছি। বাট একটা জিনিস আমার কাছে, আমি যদি একটু ইফ আই লুক ব্যাক, একটা যখন ছাত্র অবস্থা ছিলাম, সবসময় আমার টিচাররা আসলে অনেক ক্ষেত্রে যদিও আমাকে অনেক লাইক করতো একটা কারণে, আবার আমার বন্ধু বান্ধবও আবার অনেক ক্ষেত্রে বিরক্ত হতো। যদি জাস্ট একটু মজার ছলেই বলি, আমি ক্লাসে প্রচুর প্রশ্ন করতাম। তো যেটা আসলে আমরা দেখি আসলে, এটা তো ভাই আমার সাথে অনেক মিল। এক্স্যাক্টলি, তুমি হয়তো রিলেট করতে পারবে বেশি। তো নর্মালি দেখা যায় ক্লাসে, মানে বেশিরভাগ আমরা বন্ধু বান্ধবরা, স্টুডেন্টরা সারা ক্লাস টিচার বলেই যাচ্ছে, তারপরে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এবার আমি আবার ক্লাস শেষ হওয়ার আগে আবার দেখা যেত যে একটা প্রশ্ন করলাম। বেশিরভাগ টিচারই এটা লাইক করতো, যে তারা মানে আমাকে, মানে অ্যাটলিস্ট আমি যে ব্যাপারটাতে মানে ইনভলভ, বাট কেউ এটাতে একটা বিরক্ত হতো। তো এই জিনিসটা আমি দেখেছি যে আমার আসলে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ। এই প্রবণতাটা কি আপনার সেলফ, নাকি এই প্রবণতা অন্য কেউ আপনার মধ্যে ঢুকিয়েছে মনে হয়? না, আমার কাছে মনে হয় এটা তো সামহাউ আমার ভিতর থেকেই আসতো, মানে এক ধরনের চ্যালেঞ্জ করা। হ্যাঁ, যে মানে আচ্ছা ঠিক আছে, একজন বলছে কিন্তু চ্যালেঞ্জ করা। আমার কাছে সবসময় মনে হয় যে প্রশ্ন করাটা ইজ মোর ডিফিকাল্ট দেন আনসার দেওয়া, তাই না? তো এইটা আমি ফ্র্যাঙ্কলি, যদি এটা নিয়ে আমরা আলোচনা করবো, আমার অনেক ক্ষেত্রে আমি অনেক ইয়াংদেরকে দেখি তারা প্রশ্ন করতে একটু অস্বস্তি বোধ করে। এমন না যে তারা জানে না কি প্রশ্ন করতে হবে, তারা কিছুটা হলো আমাদের কালচারাল, মানে আমাদের হয়তো এই মানে এশিয়ান কালচার আমি বলবো না, বাট আমাদের বাংলাদেশি কালচারে এই প্রশ্ন করাটাকে অনেক ক্ষেত্রে তো সোশ্যালি অ্যাপ্রিশিয়েট করা হয় না, যে কথা বেশি বলে। তো বেয়াদবির প্রতীক ধরা হয়। তো এই ইভেন অনেক ক্ষেত্রে টিচাররাও যে অ্যাপ্রিশিয়েট করে তাও না। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আমার মধ্যে একটু হয়তো ডিফারেন্ট ছিল অন্যদের থেকে। তো সেটা একটা ব্যাপার। আর তারপরে তো আমার ম্যাট্রিক আমি আইডিয়াল স্কুল থেকে করলাম, নটরডাম থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, যেহেতু আমি আবার সায়েন্স সাবজেক্ট থেকে আসছিলাম, তো নর্মালি আমি মেডিকেলে পরীক্ষা দিয়ে, যদি মেডিকেল পড়াইতে ছিল না, আমার মেডিকেলে অ্যাডমিশন হয়েছিল। বুয়েটে ইনফ্যাক্ট আমি পরীক্ষা, তুমি নিজে বুয়েট থেকে আসছো, আর বুয়েটে আমি পরীক্ষা দিয়েও নাই, যদিও সায়েন্স থেকে আসছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো ঠিক আমার নেচারের সাথে ঠিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা যায় না। তো যদিও এখন আইটি ব্যবসা করি, বাট আমি আসলে কখনো নিজে ইঞ্জিনিয়ার হব বা নিজে টেকনোলজি নিয়ে কাজ করব, তখন আসলে আমার ইচ্ছা ছিল না। তো বাট আমার কাছে তখন আসলে, এটা আমার ধারণা আমাদের অনেকেরই এক ধরনের ইয়াং অবস্থায় এক ধরনের ব্যাপার থাকে, যে এমন একটা কিছু করব যেটা আসলে সোসাইটিকে পাল্টাই দিবে, একটা মানে বিপ্লবী চিন্তা যদি হয় বলো। তো আমার কাছে তখন মনে হলো ঠিক আছে, বিপ্লবী চিন্তা করা যায় কি, মানে আমি ইকোনমিক্স পড়বো, অর্থনীতি পড়বো। কারণ অর্থনীতিতে আশেপাশে অনেক অর্থনীতিবিদদের দেখি, বড় বড় অর্থনীতিবিদরা এই কথা বলে ওই কথা বলে, লোকজন অনেক গুরুত্ব দেয়। তো ওরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, আমি পরে আমার যখন প্যারেন্টসদের বললাম ঠিক আছে তোমার যা ইচ্ছা পড়ো আর কি। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে, মানে আমি জানি এখন সিস্টেম আছে কিনা, ঘ ইউনিট, সায়েন্সের সাবজেক্টরা তো ঘ ইউনিটে হয়। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়লাম। আমি আসলে অন্য তখন আর চিন্তাও করি নাই, ঢুকে গেলাম অর্থনীতিতে। তখন এটা খুব ইন্টারেস্টিং, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কেউ ইকোনমিক্স টার্গেট করছে, এটা বোধহয় খুবই রেয়ার।
রেয়ার হয়তো আমাদের সময় অনেকই ছিল, তাই না? বাট হ্যাঁ এটা এটা খুব কমন না আর কি। হ্যাঁ, হ্যাঁ, common না, right. নর্মালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড পড়ে আসলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ওগুলিতেই যায়। তো বাট আমার আসলে ব্যাপারটা আসলেই ছিল একটা ভালো লাগার জায়গা বা একটা মানে অ্যাসপিরেশনের জায়গা। হুম, এনিওয়ে, তো তারপরেও ওই সময়ের মধ্যেও আমরা আবার আমি এবং আমার কয়েকজন বন্ধু বান্ধব মিলে কিছু ম্যাগাজিন পাবলিশ করতাম। হ্যাঁ, আচ্ছা। তখন একটা ম্যাগাজিন আমরা বেশি বেশি সিরিজ আমরা বেশি সংখ্যা করিনি, একটা ইকোনমিক্সের উপরে একটা ম্যাগাজিন আমরা পাবলিশ করতাম, নাম ছিল কৌটিল্য কথা। কৌটিল্য কৌটিল্য শাস্ত্র শাস্ত্র। নামে এক ধরনের ছিল, এটা মানে হিস্টোরিক্যালি হুম, একটা অর্থনীতিবিদ এবং রাজনীতিক। তো তার নামেই আমরা তখন একটা করলাম যে কৌটিল্য কথা, এবং ওখানে বেশ ভালো ভালো লেখা বা খুব মানে ডিপ চিন্তা ভাবনার লেখা আসলে আমরা নিজেরাও লিখতাম এবং বাইরের লোকজনকে দিয়ে আমরা যাই হোক, এটা এক ধরনের ব্যাপার ছিল। তো আমি ছাত্র অবস্থায়, ঢাকা ছাত্র অবস্থায় দুটো জিনিসের সাথে ইনভলভ ছিলাম পড়াশোনার পাশাপাশি। একটা হচ্ছে এই এক ধরনের অরাজনৈতিক ছাত্র মুভমেন্ট, আর একটা হচ্ছে ম্যাগাজিন। ইন্টেলেকচুয়াল লেভেলে জিনিসটা করা। অফকোর্স এটার কস্ট ছিল রেজাল্ট খারাপ হওয়া। তো যেটা হয় যে আমার আশেপাশের মানে ব্যাচমেটরা পড়াশোনাতে খুব বেশি ফোকাস করতো রেজাল্ট কিভাবে পাওয়া যেত। তা আমিও যেহেতু এগুলিতে বেশি ছিলাম, টুকটাক খেলাধুলার একটা প্যাশন ছিল, তো এইসবের জন্য দেখা যায় যে মানে টিচাররা আমাকে লাইক করতো বিকজ ওই যে প্রশ্ন করতাম, তো মানে সবই করতাম, বাট দেখা গেল যে রেজাল্ট অত ভালো হয় নাই। হ্যাঁ, আর একটা কারণ আছে রেজাল্ট ভালো না হওয়ার। মানে এমন না যে আমি ক্লাস করতাম না, ক্লাস খুব মনোযোগ দিয়ে করতাম এবং অনেক বেশি টাইমও দিতাম জিনিসটা বুঝতে। হ্যাঁ, যেটা অনেক ক্ষেত্রে মানে এটা আমার ভিতরের মধ্যে ছিল যে আমি যদি কোনো একটা জিনিস পড়ি, এটা কেন, কোত্থেকে হলো, কিভাবে হলো, ওই ডেপথে যাওয়া, এটা ওয়ান কাইন্ড অফ, এটার জন্য নাম্বারের জন্য যাব তা না, মানে বুঝতে হবে আমি জিনিসটা। বুঝতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে আমাদের দেশে যে সিস্টেম, আমার থেকে তুমি আরো ভালো জানো, যে নাম্বার পাওয়া এক ধরনের স্কিল, বুঝা আরেক ধরনের স্কিল। তো অনেক ক্ষেত্রে তো বাইরের এডুকেশন সিস্টেমে দুইটা কম্বিনেশন আছে। তো আমার কাছে যেহেতু একটু প্যাশনেট ছিলাম, আসলে বোঝাটা ইম্পর্টেন্ট বেশি ছিল দেন নাম্বারের থেকে। তো বাট বুঝলে যে নাম্বার কম পাইতে হবে এটা কিন্তু না। না, অ্যাবসলিউটলি। বাট আমার ক্ষেত্রে আবার একটু মাথায় কিছু ওই সমস্যা ছিল। দেখা যাবে যে কোনো একটা আনসার যখন আমি দিলাম, তখন দেখা যাবে যে ওই আনসারটা অনেক ডিটেইল আনসার দিয়ে দিচ্ছি, যেটা অনেকের ক্ষেত্রে হয়। হ্যাঁ, তো ওই দেখা যাবে যে প্রশ্ন 4টা মানে বড় প্রশ্ন, আমি হয়তো 4টাই পারি, কিন্তু সময় ছিল 3 ঘন্টা, 3টা দেওয়ার পরেই সময় চলে গেছে, কারণ আমি ওই 3টা খুব ভালো করে দিতে গেছি। কিন্তু টোটাল নাম্বারটা তো আমি একটা যেহেতু দিতে পারিনি, কম হয়ে গেল। তো এই টাইপের যেহেতু এক্সপিরিয়েন্সের কথা বলছো, এই জিনিসগুলো ছিল। তো ক্যারিয়ারিস্ট আসলে ছিলাম না সত্যি কথা বলতে, যে ওইটা হয়তো এক ক্ষেত্রে দুর্বলতা, বাট আমি আবার এক ক্ষেত্রে মনে করি যে আমার এই এক্সপিরিয়েন্স গুলো আসলে আমার অনেক কাজে লেগেছে, ফিউচারে আসলে লাভ হয়েছে। বাট আমি এখানে যেটা আরেকটু জানতে চাই সেটা হলো যে কনটেক্সটের ভিতরে আপনারা ছিলেন, ধরেন যে স্টুডেন্ট যদি বলেন মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, আপনার মতোই ব্যাকগ্রাউন্ড, বাট সে উদ্যোগ নিচ্ছে না বা সে একভাবে চিন্তা করতেছে, আপনি উদ্যোগ নিছেন, তাই না? অথবা ওখানে সাহসের বিষয়, একটা ছাত্র আন্দোলন টাইপের কিছু করতেছেন যেখানে আপনি ভায়োলেন্সের এগেইনস্টে, সো এখানে রিস্কও ইনভলভ। ওখানে আসলে কোন ইনগ্রেডিয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, আপনার সাহস নাকি আপনি অন্য কোনো কিছু বলবেন? আমি মনে করি প্যাশন, আরেকটা অ্যাবাউট হোয়াট? প্যাশন টু চেঞ্জ থিংস। হ্যাঁ, মানে আমার মানে আমরা আবার যেটা বললাম, আমি ইকোনমিক্সে বা অর্থনীতিতে আসার পিছনে কারণই ছিল যে সোসাইটি পাল্টাবো। হয়তো পরে বুঝছি যে ইকোনমিক্স পড়ে সোসাইটি পাল্টানো যায় না, সেটা একটু পরে আসতেছি। কিন্তু ওই যে এক ধরনের জিনিস ছিল যে আচ্ছা আমি যাই কিছু করি না কেন, কিছুটা হলেও যাতে চেঞ্জ হয়। আমি গতানুগতিক সবাই যা করছে, সোসাইটি একভাবে চলছে, আমি ওটার পার্ট, মানে আমি মেশিনের মধ্যে ঢুকবো না, মেশিনের বাইরে থেকে মেশিনকে চেঞ্জ করার চেষ্টা করবো।